আমি আমার স্বামী যখন বলি যে আমার একটা গরু কিনে দিবেন, কয় টাকা কোথায় পাবো, তখন হচ্ছে যে আমি বলি যে একটা গরু কিনে দেন না। তখন কি আপনার স্বামী চাকরি করে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। চাকরির পরে আমার সাথে বিয়ে আচ্ছা, হয়েছে। আচ্ছা। তো বলে টাকা কোথায় পাবো, আমার কাছে টাকা নাই। তখন সামান্য বেতন পাইতে হচ্ছে 10,000 টাকা। তাহলে কি হাবিবার খামার হবে না? শুনলে গায়ের লোম খারাপ হয়ে যাবে। দিয়েন তো যে কেউ গরু বিক্রি করবে নাকি, তুমি গরু কিনবা, কাকা আমাকে এইভাবে বলে। আমি বললাম হ্যাঁ, তাহলে আমার একটা গরু বিক্রি করবো, নিবা? সত্যি আপনি বিক্রি করবেন? আমি তো মহা খুশি যে আমি বাড়ির কাছেই গরু পাচ্ছি। হঠাৎ এত খুশি হাবিবা, আমিও মনোযোগ দিয়ে শুনছিলাম। 41,000 টাকা দিতে বলছে, আমি ওনারে 40,000 টাকা দিচ্ছি। মানে আমার কাছে টাকা এত শর্ট। তখন কি করি, কামলা যখন আমি না পাই, টাকা যখন আমার কাছে না আসলে, আমি নদীর থেকে মাটি কাটছি নিজেই। এই নদীতে? হ্যাঁ, নদীর থেকে আমি মাটি কাটছি নিজে ঘাড়ে করে। একটা গরুতে শুরু হলো তার খামার, তারপর মানে সকালে শহরে বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন ক্লিনিকে যাচ্ছে, আর বিকেলে দুধগুলো আপনার আশেপাশে গ্রামে দিচ্ছেন, আর টোটাল দুধ হচ্ছে সব এই মুহূর্তে। শুরু হলো তার খামারের প্রতিদিনের কর্ম। শোনেন, গাভী গরু পালা খুব সহজ না, অনেক কঠিন। কারণ একটা গাভীর যখন আপনি খামার দিবেন, আপনি বছর শেষে যদি একটা বাচ্চা না থাকে, আপনি তাহলে লস। এত কষ্টের পরও কেন লসের কথা বলছেন? যে জমি বিক্রি করব আমি, আমার গরু বিক্রি করব না, কারণ কি? কেন এই কথা বললেন? সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরো দেখতে হবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছে। আজকে আমি আসছি বগুড়া শাহজাহানপুর মাদলা কালীতলা, আর আমার পিছনে তিনতলা মুরগি খামার। এই খামার এলাকাটা পেজও আছে হাবিবার খামার বাড়ির নামে। চলুন আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি, সে আপাকে দেখার চেষ্টা করি, তার খামারটা কীভাবে পরিচালনা করতেছে, কী কষ্টে কীভাবে। আমার সাথে থাকে। এই মাটিতেই স্বপ্ন বোনা, এই মাটিতেই প্রাণ, কৃষকেরই ধামে লেখা বাংলাদেশের গান। দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। কই আপা, কই? ওয়ালাইকুম আসসালাম। কই? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন আপনি? আছি এই হলো আলহামদুলিল্লাহ। আপনার খামার? হ্যাঁ, আরে এটাই কি হতো। কষ্ট। তার মানে এটা হচ্ছে বাছুর আপনার হলো- রানী শঙ্কর বিট। এইটা হ্যাঁ, এটা রানী শঙ্কর বিট। আর আচ্ছা। এটা হচ্ছে আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। হ্যাঁ, আর বাছুরও তো সুন্দর হয়েছে, বাছুর মায়ের মতোই হয়েছে ভাইয়া। মায়ের মতো হয়েছে না? হ্যাঁ, রানী শঙ্কর বিটেরই হয়েছে। তাই। এটা এটার বাচ্চা? এটার বাচ্চা এই যে এটা। আচ্ছা। আর এইটা এটা? ওই যে প্রথম ওইটা হয়েছিল, ওইটা এখন গাব 2 মাস পরে আবার হচ্ছে যে বাচ্চা দিবে ও। তার মানে এগুলো কি সব প্রত্যেক বছরে একটা করে। একটা করে। এই যে এটা আবার হচ্ছে গাব, এই যে বাচ্চা, ওই যে বাচ্চা, ও আবার গাব। সলিড বাইরে যায়, এখানে থাকা যাবে না। আচ্ছা, কারণ চলেন হচ্ছে আপনার একদম খামারটা ইনডোরের ভিতরে, চলেন মানে এলাকা বোধহয় ইটি আছে, কি করে চোর চাটার ভয় আছে, হয়। তাই না? এই জন্য একদম পুরো প্রোটেক্ট করা। সলিড বাইরে যাবে না। গর্ব হোক কৃষির এই পরিচয়, সবু মাঠের প্রতিটি শীষে ভবিষ্যতের জয়। শুরুটা হচ্ছে সবাই একসাথে থাকতাম, মানে শ্বশুর শাশুড়ি সবাই মানে একত্র ফ্যামিলি। তা হচ্ছে শ্বশুরের অনেক গরু ছিল, আর আগে থেকে আমি কৃষিকাজ অনেক মানে ভালোবাসি, হয়তো বাবার থেকে এটা পাওয়া। বাবাও নাকি আগে হচ্ছে কৃষিকাজ ভালোবাসতো। তা আমি শাশুড়ি যখন গরু খাবার দিত, গাই দোয়াইতো, কাছে দাঁড়ায় থাকতাম যে কি করতেছে দেখতাম। দেখে অনেক মানে হতো যে আমার যদি একটা গরু থাকে আমি এরকম করতে পারবো। তাহলে আবার দেখতাম যে পেট শুকনা পড়ে আছে গাভীটার বা গরুর বা দামড়ার, যেটাই বলেন। তাহলে ভাবি যে ইস, গরুটার কত কষ্ট হচ্ছে, ঘাস চারটা আমার থাকলে আমি খুব মানে পেট ভরে খাওয়াবো, এরকম ভাবতাম। তো হচ্ছে যে আমি আমার স্বামী যখন বলি যে আমার একটা গরু কিনে দিবেন, কয় টাকা কোথায় পাবো, তখন হচ্ছে যে আমি বলি যে একটা গরু কিনে দেন না। তখন কি আপনার স্বামী চাকরি করে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। চাকরির পরে আমার সাথে বিয়ে আচ্ছা, হয়েছে। আচ্ছা। তো বলে টাকা কোথায় পাবো, আমার কাছে টাকা নাই। তখন সামান্য বেতন পাইতে হচ্ছে 10,000 টাকা। তো বলে যে আমাদের কিস্তি আছে, তখন বাড়ি কেবল একটু একটু শুরু করছে, বাবার মানে আমার শ্বশুরদেরকে একটু করে দিচ্ছে, সেই জন্য তখন শুরু করছে। করার পরে হচ্ছে যে আমি বলি, মানে আমার উপর রাগ হয়, কয় হাই গরুকে পালে, বললো গরুর কাজ করবে কে, খাওয়াবে কে? আমি বলি আমি করব, তুমি শুধু আমার একটু কিনে দাও। তো বলতেছে যে না, হবে না, কিনে দিব না। তখন আমি একদিন হঠাৎ করে আলমারি খুলছি, খুলে দেখি মানে টাকা ব্যাগে। আলমারিটা আমার মার দেওয়া, টাকাটাও রেখে গেছে আমার মা। তা আমি টাকাটা গুনে দেখি 13,000 টাকা। 13,000 টাকা, তো 13,000 টাকা দিয়ে তো কখনো গরু হয় না। আর আমার মায়ের হচ্ছে আমি একমাত্র সন্তান, আমাকে প্রত্যেক মাসে 2,000 করে টাকা দিত সদা খাওয়ার জন্য শুধু।
মানে অল্প পকেট বয়সে, খরচ, হ্যাঁ হ্যাঁ। অল্প বয়সে বিয়ে হয়েছে, তো আমি সে টাকাগুলো কখনোই খাই নাই, মানে 1 টাকাও ওখান থেকে নষ্ট করি নাই। আপনার হচ্ছে 6-7 মাস পরে হচ্ছে টাকা হয়েছে আমার, ধরেন আমি একটা ব্যাংকে মানে চুপি চুপি করে জমাইছি, ব্যাংকে জমাইছি, বাসায় রাখলে তো ধরেন যখন তখন হচ্ছে যে খরচ করতাম, এই জন্য ব্যাংকে জমাইছি। জমায়ে আমার হচ্ছে 15,000 টাকা। এই 13 আর 15 হচ্ছে আপনার হয় যে 28,000 টাকা। কাছে কিছু ছিল, আর ওরে বলছি একটু টাকা দেন না, আমি একটু গরু কিনবো। নদীর এই পাশ থেকে ওই পাশে গরু দেখলে আমি হাঁক দিতাম, ও কাকিমা গরু বিক্রি করবেন নাকি? বলে যে হ্যাঁ বিক্রি করব। আমার স্বামী যদি উঠে এসে দেখে জোরে যে ডাক দিতাম, উঠে এসে বলে এই কি শুরু করছে, কিসের গরু কিনা রে, মানে আমার বকাঝকা করতো আর কি। তারপরে আমি ভাবি যে হাটে তো যাওয়া যাবে না, আমি নতুন বউ, সবাই বিয়ে হয়েছে আমার তখন 1 বছর কিছুদিন হয়েছে আর কি, হাটে তো যাওয়া যাবে না, তা এরা তো মানে বকাঝকা করবে আর কি। তখন হচ্ছে যে কি করি, আমার হচ্ছে যে তখন সবে আমার ছেলে হয়েছে, ও ছোট তো, এক বাসা থেকে দুধ উঠানা নিয়ে আমি খাওয়াইতাম, মানে প্রতিদিন নিয়ে আসতাম। ওই কাকারে যে বলি, কাকা আপনি তো অনেকগুলা গরু, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো, যেহেতু গরুওয়ালা আপনি, তাহলে আপনি হয়তো জানবেনও যে কে কে গরু পালে, তাহলে আমার একটু খোঁজ দিয়েন তো যে কেউ গরু বিক্রি করবে নাকি, তুমি গরু কিনবা? কাকা আমাকে এইভাবে বলে। আমি বললাম হ্যাঁ, তাহলে আমার একটা গরু বিক্রি করবো, নিবা? সত্যি আপনি বিক্রি করবেন? আমি তো মহা খুশি যে আমি বাড়ির কাছেই গরু পাচ্ছি, মানে এত খুশি আনন্দ যে বোঝানো যাবে না ওইটা। তখন বলি কাকা কয় টাকা নেবেন? বলে যে আমি হাটে নিয়ে গেছিলাম 41-41,000 টাকা আমাকে বলছে, আমাকে তুমি হচ্ছে যে যেহেতু একটু বাজার ডাউন, আমাকে 41,000 টাকাই দিও। মানে উনি এমন একটা মানুষ, আমার মানে আত্মবিশ্বাস যে উনি কখনো মিথ্যা কথা বলে না। গাভীটার হলো 4 দাঁত ছিল, আর হচ্ছে যে 4 মাসে পেটে একটা বাচ্চা ছিল, মানে পেটের ভিতরে ছিল আর কি। তখন ওই গরুটা আমি কিনলাম, আর হচ্ছে যে কিনতে গেছি, মানে পছন্দ করে নিয়ে গেছি, নিয়ে যে মানে ও খালি বলছে হ্যাঁ আমার পছন্দ, আমি টাকা নিয়ে গেছি, সাথে নিয়ে যাওয়ার সাথে সাথে আমি 10,000 টাকা বায়না দিছি, যেটা মানে গরুটার কারোর কাছে বিক্রি করতে পারে না। তারপরে হঠাৎ করে মানে আমার বাড়িতে এমন বিপদ যে আমি গরুটা কিনতে আর পারতেছি না, আমার টাকা বাইসা এনি চান্স খরচ হয়ে গেছে। পরে তারপরেও মানে আমি মনে করেন ওই টাকাতে আমি হাত দিই নাই, কারণ আমার গরু বলেন, হাঁস মুরগি বলেন, যে কোনো জিনিস আমার ধারের টাকায় বলেন বা কিস্তি তোলা টাকায় বলেন আমার হয় না। আমি আগে পরীক্ষা করছি হাঁস মুরগি দিয়ে, প্রথম কিনলেই মারা যায়, এই জন্য আর কি আমি যেটা আমার হালাল টাকা, আমার মা তো অনেক কষ্ট করে টাকা দিছে, আমার মা ফ্রেশ কোম্পানিতে চাকরি করতো নারায়ণগঞ্জে, তো ওখান থেকে দিতে অনেক কষ্ট করে। তা আমি ভাবছি যে আমার মায়ের একদম রক্ত ঝরানোই টাকা, এটাতে আমার কিচ্ছু হবে না, আল্লাহ যদি রহমত করে। তারপরে বায়না দিয়ে আমি কিছুদিন পরে, আমার এত কষ্ট, আমি এই গোলটা করি, তখন মাটি ছিল না, এই হাঁটু পর্যন্ত মানে দুপা, আমি তখন আমার মাথা অপারেশন করা ছিল, কি করি এত কষ্ট, আমি মাটি কই পাই, আমার কাছে তো টাকাও নাই। 41,000 টাকা দিতে বলছে, আমি ওনারে 40,000 টাকা দিছি, মানে আমার কাছে টাকা এত শর্ট। তখন কি করি, কামলা যখন আমি না পাই, টাকা যখন আমার কাছে না ছিল, আমি নদীর থেকে মাটি কাটছি নিজেই। হ্যাঁ, নদীর থেকে আমি মাটি কাটছি নিজে ঘাড়ে করে, মাটি কাটে আমি ভরাই। গরুওয়ালা আসে বলে যে মা গরু নিয়ে আসবা না? আমি কাকা আমার অল্প একটু সময় দেন, আমি শুধু ঘরটা ঠিক করি, মানে থাকার তো একটা বাসস্থান লাগবে। মানে আমি ভাবছি যে গরু কিনে নিয়ে এসে গোয়াল ঘরে আমার শ্বশুরের গোয়ালে রাখবো, তো আমার শ্বশুরের গোয়ালে ছিল দামড়া, তো শ্বশুর আব্বা বলতেছে যে মা হচ্ছে যে ছেলে গরু আছে, দামড়া গরু, গাভিন গরু, গায়ের ওপরে লাফ দিয়ে উঠলে কিন্তু বাচ্চা পড়ে যাবে, তুমি এত কষ্ট করে কিনছো। তখন কি করি, না পায়দা হচ্ছে, আবার তখন কিস্তি তুললাম, কিস্তি তুলে এই ঘরটা আমি হচ্ছে করছি। এই ঘরটা করার পরে আমি ভাবছি আমার ঘর যদি নষ্ট হয় হোক, আমার গরু যেন নষ্ট না হয়, কিস্তি তোলা টাকা দেয়, ওই জন্য ঘর করছি, গরুর ভিতরে টাকাটা আমি দিই নাই। এই শুরু হলো? হ্যাঁ, এই শুরু হলো। তারপরে 1 মাস ওনার বাসায় আমি গরু রাখছি, আমি 1 টাকাও দিই নাই ওনারে, উনি আমারে কিছু বলেও না, উনি দেখছে যে আমার কি কষ্ট, আর অনেক কষ্ট করে আমি এই গরুটা নিচ্ছি। উনি পালতেছে ওনার খরচে? হ্যাঁ, ওনার খরচেই পালছে, আচ্ছা, আমার থেকে 1 টাকা চাইও নাই এখন পর্যন্ত, এতদিন হয়েছে যে মানে আমি আপনাকে বোঝাতে পারবো না উনি কি পরিমাণ হাত ভালো। রেখে সবাই গড়ি নতুন দিন, জ্ঞান আর শ্রম মিললে বদলে যাবে ঋণ। এই দুধগুলো কোথায় দেন? সকালের দুধটা আমার বাইরে যায়। বাইরে মানে আপনার শ্বশুরকে দিচ্ছেন? হ্যাঁ, ব্যাংকে যায়। আচ্ছা। তারপর হচ্ছে আপনার ক্লিনিকে যায়। আচ্ছা। তারপর আর বিকেলে যে দুধটা হয় আমি বাড়ির আশেপাশে দিই, বা হয়তো আপনার মতোই ধরেন একজন আসলো, এসে বললো যে আপু আমার আজকে দুধ 5 কেজি বা 10 কেজি দুধ দরকার, আমি তাদেরকে দিই। তার মানে সকালে দুধে কত লিটার হচ্ছে? আপনার আমার একটা গাভীর একটা আছে 24 কেজি দুধ হয়, একটার হয় 22 কেজি, এবারে প্লাস মাইনাস একটু হয়।
তো হচ্ছে যে আপনার যেটা সকালবেলা হয় দিয়ে দিই, যেটুকু বাসে থাকলো। আবার ধরেন একদিনে কেউ 20 কেজি 30 কেজি অনেক জায়গা থেকে হচ্ছে আপনার তো আপনি এমনি রাখার কোনো অস্ত্র নাই, মানে আপনি রাখেন না, দুধ রাখেন না, ডিম না, টিম দুধ রাখেন না? রাখি না, দুধ- প্রতিদিনই চলে যায়? হ্যাঁ, প্রতিদিন মানে চলে সকালে শহরে বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন ক্লিনিকে যাচ্ছে, হ্যাঁ। আর বিকেলে দুধগুলো আপনার আশেপাশে গ্রামে দিচ্ছেন। দিচ্ছি। আর টোটাল দুধ হচ্ছে কত এই মুহূর্তে? এর মধ্যে এখন মনে করেন 15 কেজি হয়েছে। আর টোটাল মানে সকাল বিকাল মিলে কত লিটার হয়? সকাল বিকাল আমি তো ওইভাবে হিসাব করি না, যে যখন আসতেছে আমি তখন দিয়ে দিচ্ছি। কিন্তু একটা করে গাভীর হচ্ছে আপনার 22 কেজি, এটা আমি হিসাব করে দেখছি যে এরকম হচ্ছে, বেশি হয় কম হয় না। মানে 22 লিটার কটা? 22 তাহলে কটা গাভী দুধ দিচ্ছে এই মুহূর্তে? এখন একটা গাভী দোয়ালাম। একটা গাভী। হ্যাঁ, একটা গাভী দোয়ালাম। টোটাল কটা গাভী দুধ দেয়? দুটা। দুটা। তার মানে একটা 22 লিটার আর একটা 24 লিটার। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার 8 মাস প্রেগনেন্ট, আর 2 মাস আছে, ওইটা আবার বাড়ছে। তাতে এই যে আপনি যে দুধটা পাচ্ছেন, এই যে রেট কত পাচ্ছেন, কেমন পাচ্ছেন? আমি 80 টাকা করে বিক্রি করি। 80 টাকা করে। তাতে কি আমি আরেকটা প্রশ্ন করতেছি, এই যে আপনি দুধ দিচ্ছেন, এই দুধের খরচে কি আপনার গাভীর খরচ পোষা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। ফাইন। কারণ হচ্ছে যে আপনি যদি দামরা গরু আমি পালি, দামরা গরুতে হচ্ছে দেখেন ক্যাশ টাকা আপনাকে ওকে খাওয়াইতে হয়। আচ্ছা। আবার বাজারে যদি একটু ধরেন, বাজার যদি কম বেশি হয়, আমি যদি বিক্রি করতে যাই তাহলে ধরেন যে বাজার কম বেশি হতেই পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ধরেন যে দেখা যায় কোনো মাসে লাভ, কোনো মাসে মানে লাভ, এরকম লাভ ক্ষতি মিলাই হয়। কিন্তু গাভী গরুতে হচ্ছে যে ফের আলো ছড়িয়ে দি গ্রাম থেকে গ্রাম, কৃষির শক্তি জাগিয়ে তুলি, উঁচু হোক না। অসুখ বিসুখের দিক থেকে আসলে আপনি কি পাইছেন বা কি? আমি মনে করি যে একটা গরুকে সুস্থ রাখতে প্রতিদিন নিয়মিত খাবার, নিয়মিত প্রতিদিন গোসল করাতে হবে। আচ্ছা। প্রতিদিন গোসল করাতেই হবে, শীত হোক, বর্ষা হোক, ঝড় হোক, তুফান হোক। ভাবতেছেন আজকে বৃষ্টি হচ্ছে, শরীর ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না, আজকে গোসল করাবো না, তাহলে চলবে না ভাই। আপনার জন্য তাহলে খামার না, আপনার জন্য খামার না। তাহলে আপনাকে প্রতিদিন একটা খামার করার জন্য আপনার আগে নিজের ভিতরে একটা বিশ্বাস নিয়ে আসতে হবে যে আমি এই কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। আমার এই ভিতরে যদি এই ইয়াটা থাকে তাহলে আমি খামার শুরু করব। না হলে যদি মনে করি আজ বেড়াতে যাব, কাল ঘুম পারবো, কাল বইয়েক নিয়ে বেড়াতে যাব, পরশু দিন আরেক জায়গাতে দাওয়াত আসবে সেখানে যাব, তাহলে আপনার জন্য খামার না। আমরা যে খামার করি, আপনি কি ভাবছেন কোথাও বেড়াতে যেতে পারি? না, যেতে পারি না। মায়ের বাসায় যাই 6-7 বছর পর পর, তাও কাউরে না কাউরে একটা দায়িত্ব হয়, স্বামীর থাকতে হয়, নাহলে আমার, যেগুলো দুজনে একজন থাকতেই হবে বাসায়, তাছাড়া না, হবে না। আপনি বিশ্বাস করবেন না, গরু খামার দেওয়ার পর 7 বছর পরে, গত 3 বছর আগে বেরিয়ে আসছি আমি। আমার মা তো কান্না করে। চিন্তা তার মানে করেন, একমাত্র গরু খামারের জন্য, একমাত্র খালি গরুর খামারের জন্য। এই যে এখন গাভী পালন করতেছেন, হ্যাঁ। গাভী পালনের লাভটা কোথায় বলুন তো একটু? শোনেন, গাভী গরু পালা খুব সহজ না, অনেক কঠিন। কারণ একটা গাভীর যখন আপনি খামার দিবেন, আপনি বছর শেষে যদি একটা বাচ্চা না থাকে, আপনি তাহলে লস, এবং খাবারটা আপনি বন্ধ করে দেওয়া লাগবে আপনার খামারটা। আচ্ছা। কারণ হচ্ছে ধরেন দুধ আপনার বেশি হচ্ছে, আপনি হচ্ছে যে দুধ বিক্রি করে গাভীর খাবার হচ্ছে যে দিলেন, গাভীর খাবার জোগাড় করলেন, কিন্তু বছরে আপনার বাচ্চাও হইলো না, 2-3 বছরে ভর্তি হচ্ছে না, তাহলে কি আপনার খামার চলবে? আপনার তো লাভ থাকা লাগবে। ওটার খাবার দুধের টাকা দিয়ে নয় আপনার গরু নয় পারলেন, কিন্তু আপনার লাভ কি? লাভটা হচ্ছে আপনার বাছুর। এজন্য আপনার বছর শেষে আপনার লাভ থাকা লাগবে একটা বাছুর। এই যে বছর শেষে লাভ শিখতে হবে একটা বাছুর, তার হ্যাঁ। মানে একটা গরু কত লিটার দুধ হলে তার খরচ উঠে আসবে? কমসে দুধ কম কমসে কম, এটা হচ্ছে আমার এলাকাতে ধরেন আমি যেরকম বলছি, আমি 80 টাকা লিটার আমি দুধ বিক্রি করি। এক এক জায়গায় হয়তো 35 টাকা 40 টাকা, যেমন ধরেন পাবনা, তার মানে কত সিরাজগঞ্জ। টাকা খাবার খায় একটা গরু, একটা গাভী? আমি হচ্ছে যে সর্বোচ্চ ধরেন একটা গরু 500 টাকা খাবার খায় একটা আচ্ছা, তার গাভী। মানে 500 টাকা যদি দুধ বিক্রি হয় না তাহলে না 500 টাকা ধরেন খায়। হ্যাঁ। ধরেন ওই দুধ যদি আমি 24-23 সব বাদ দিলাম, আপনার হচ্ছে যে 20 কেজি আমি দুধ ধরলাম, আপনার 20 কেজি দুধের দাম হচ্ছে 1600 টাকা। আপনার একটা গরু যদি ধরেন আমার 600 টাকাও খায়, বা ধরেন 800 টাকাই খাইলো, তাও আমার 800 টাকা থাকবে না? এটা 20 লিটার দুধ হতে হবে। 20, হ্যাঁ। তার মানে একটা গরু 10 লিটার দুধ হলে পরে সে গরু খাওয়া সমান হবে আর কি, গাভীকে খাওয়াতে পারবে, বাছুরের লাভ হবে। লাভ হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে একটা যদি গরু খাবার গাভী খাবার করতে চায় তাহলে 10 লিটার দুধওয়ালা গরু কিনতে হবে কমসে কম। উপরে 10-এর উপরে, হ্যাঁ 10-এর উপরে। এই হ্যাঁ। জাতগুলো কি জাত? ধরেন আপনি হলস্টিয়ান ফিজিয়ান, রানী শঙ্কর, হলস্টিয়ান ফিজিয়ান, এটা দুইটা মিক্সড করে একটা নাম হয়েছে। আচ্ছা। বুঝতে পারছেন? গরু জাত আমরা শুধু সাদা কালো দেখলেই বলি হলস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ। ফিজিয়ান জাত আলাদা, হলস্টিয়ান আলাদা, অস্ট্রেলিয়ান আলাদা, আচ্ছা। এবং রানী শঙ্কর আলাদা। কিছু কিছু বিট
ক্রস করাইয়া কিছু কিছু বিট তৈরি হয়, যেমন রানী শঙ্করের ভিতরে যদি হলস্টিয়ান দেন, দুইটা মিলাইয়া কিন্তু একটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরেন মা যদি রানী শঙ্কর হয়, বাবা যদি হচ্ছে আপনার হলস্টিয়ান হয়, তাহলে কি দুইটা রানী শঙ্করই হবে? হবে না, কিন্তু দুইটা মিলায় একটা অন্য ধরনের একটা জাত হবে। ধরেন ওটা হচ্ছে একটা হলস্টিয়ান ফিজিয়ান হলো, বা মায়ের মতো দেখতে হলো যে রানী শঙ্কর। দেখবেন যে আপনার যে একটা গাভীর দুধ কত হচ্ছে, সেখান থেকে আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করব যে এই গাভীটা যদি 20 কেজি দুধ হয়, অবশ্যই তার সন্তান হলে অবশ্যই ভালোই হবে, ডেভেলপ হবে। 20 কেজি না হলেও শুরুতে তো অন্তত 10, 12, 14 এরকম হবে ইনশাল্লাহ হবে, আমি মনে করি। তার পিছনেও কারণ আছে, তাদেরকে তো সময় মতো সব কিছু খাবার দাবার, টেকেল, ওষুধ পানি দিতে হবে। আপনার গাভী গরু বলেন আর ষাঁড় গরু বলেন, যেই সেক্টরেরই গরু বলেন, আপনি করতে গেলে অন্তত পক্ষে বছরে 2টা করে ভ্যাকসিন দিতে হবে। একটা হচ্ছে এপিমেরাল, এই যে ল্যাম্প স্কিন যেটা ডিজিট বলা হয়, গোল গোল চাকার মতো ওঠে, আর একটা হচ্ছে খুরা রোগের, দিতেই হবে। আপনার আমি চিন্তা করতেছেন 300 বা হলো যে আমার ঘরে ধরেন 7টা গরু আছে, 3-7 2100 টাকা লাগবে, আমার কাছে নাই, টাকাটা ধরেন নাই। আমি অন চিন্তা করতেছি 2100 টাকা ধার দিব না, আমার এই টাকা হলে পরে হবেই কি হবে না তার কি কোনো নিশ্চিত আছে, মানে চিন্তা করতেছি আমি। কিন্তু এটা করা যাবে না, আপনার আমার আগে চিন্তা করা লাগবে। আমি 100% দিতেই হবে। আমি খাই আর না খাই, আপনার পেটে চিন্তা করা যাবে না। খামার করতে গেলে গরু চিন্তা করতে হবে, বা যেই খামারই করেন আপনি, হাঁস বলেন মুরগি বলেন, যেটারই। আমি মনে করি আমি যেটা আমি শিখছি, আমি হাঁসেরও খামার দিছিলাম, মানে হাঁস অল্প পরিসরে 50টার মতো, মুরগিরও দিছি 100টার মতো, দিয়ে আমি সব কিছু মিলাই আমি দেখছি, মানে গরুর সাথে আমি এগুলো করে দেখছি যে লাভ হয় কোনটাতে বেশি। আমি দেখছি যে মুরগিতে রানীক্ষেত যখন আক্রমণ করে, একটা মুরগি আপনি বিসমিল্লাহ বলে থাকবে না, শেষ 1-2 ঘন্টা আবার হ্যাঁ শেষ। আবার হাঁসের বেলায় আপনার ডাক কলেরা বা যেগুলো আছে রোগ ধরলে শেষ, একদম খামার আপনার একদম তছনছ, মানে একটা পরীক্ষা করতে করতে ওদিকটা নাই, শেষ একদম। দেখবেন যে কাত হচ্ছে মরতেছে। আর আমি গরুর বেলায় দেখছি যে আমি একটা গরুকে ধরেন যে দেখতেছি অসুস্থ, তারে আমি চিকিৎসা করে ভালো করতে পারছি, কিন্তু আমি হাঁস মুরগি ভালো করতে পারি নাই। এই জন্য আমি সব বাদ দিয়ে আমি গরুর পিছনে আমি ছুটেই যাচ্ছি। আচ্ছা, ভবিষ্যৎ কি আসলে খামার? আমি ভবিষ্যৎ খামার, আমার রিজেকের মালিক আল্লাহ। আমার একটার থেকে শুরু করছি, আপনাকে বলছি, আজকে আমার জায়গা হয়েছে, চেষ্টা করতেছি বাড়ি করব, তারপরে হচ্ছে যে চেষ্টা আছে যে খামারটা একটু বড় করব। যাই হোক, ওইটুকুই তো জায়গা না, খামার বড়ই, আপনি কিন্তু একটু আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ একটু ছোট আর কি। ওইটা তো থাকার ঘর ছিল ভাইয়া, আমার তখন সামর্থ্য ছিল না যে একটা ঘর করে আমি উঁচু করে ঘর করে বা তাদের জন্য একটা ভালো বাসস্থান। আপনার খামার করতে গেলে আগে চিন্তা করবেন না লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আগে বড় একটা জায়গা করার, এরকম না। আপনি অল্প থেকে শুরু করেন, 2টা বা 5টা, কিন্তু গাভী গরু কিনা যাবে না। একটা গাভী গরু যখন আপনি বাজারে কিনতে যাবেন, আপনি ভালো গরু কখনো একটা মহাজন বিক্রি করবে না, জমি বিক্রি করবে, গরু বিক্রি করবে না। এটা এমন একটা ভালোবাসার জিনিস যে জমি বিক্রি করব আমি, আমার গরু বিক্রি করব না। কারণ কি, জমি ধরেন যে বিক্রি করলে কিনতে পারবো, ভালো গাভী বিক্রি করলে সেই গাভীটা আর আমি কখনোই পাবো না। আমি বছর গেলে যে একটা বাচ্চা পাচ্ছি, আরেকটা গাভী কিনলে কিন্তু আমি বাচ্চা পাবো না। তাহলে কি বকনা কিনতে হবে? হ্যাঁ, বকনা কিনতে হবে। বকনার থেকে আপনার শুরু করতে হবে, বকনার থেকে আপনার শুরু করে বুঝতে হবে যে এই গরুটা আমার আসলে কোন কোয়ালিটির, কি পরিমাণ। আর আপনার জাত চিনতে হবে যে কোন জাতের কোন গরুটা আপনার বেশি দুধ দিবে। একটা হুট করে টানে নিয়ে আসলেন, কম সস্তায় পাইলেন, তাহলে হবে না। আপনার ভালো জাত মান 2 টাকা হয়তো বেশি লাগতে পারে, বা ভাগ্য যদি ভালো হয় 2 টাকা কমও লাগতে পারে। আপনার সেই হিসেব করে আপনার গরু কিনতে হবে। আপনি এক হাটেই যায় কিনে নিয়ে আসতেই হবে, এরকম বাধা বিপত্তি আপনার কোথাও। হ্যাঁ, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি একটা করে গরু কিনতে না হলে 5 থেকে 10 হাজার টাকা খরচ করি শুধু একটা ভালো জাত পাওয়ার জন্য। অনেক কষ্টে আছে একটা বাড়ি করব, বাড়ি করতে গেলে কিন্তু শুধু টাকারই প্রয়োজন, আর টাকা কিন্তু গাছে ধরে না, ইনকাম করতে হয়। হয়তো অনেকেই আমাকে বলে যে ভাবি কি আপু কি চাচি 2টা গরু বিক্রি করেন, করে ঘর করেন, হয়ে যাবে তো, অনায়াসে হয়ে যাবে। কিন্তু আমার যা দেখছেন, কিন্তু আমি তো আমার গরু নষ্ট করব না। আমার যা হয়ে যাক, আমি গরু নষ্ট করব না, কারণ এগুলো আমার অনেক পরিশ্রমের জিনিস। এটার পিছনে যে কত পরিশ্রম দিতে হয়েছে। পড়াশোনা শেষ করেছি, কেন থাকি থেমে, সফলতার নতুন গল্প লিখবো কৃষি প্রেমে। বেকার নয় উদ্যোক্তা, এই হোক পরিচয়। আমরাও কাজ শেষ করছি, দেখেন এদিকে বৃষ্টি নামছে। হাবিবর ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক স্থানে, কোনো এক জায়গায়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ। সবুজ হোক প্রতিটি প্রাণ, এনি বিডি বাংলার সম্মান।